দেখতে লাগছে পুরো যেন আঙুরের থোকার মতো থোকা থোকা করে আম ঝুলছে। ও আজকে আমি যেখানে এসেছি এক তারকার পুত্র সন্তানের অন্নপ্রাশন এমনটাই শোনা যাচ্ছে, তবে কোন তারকার পুত্র সন্তানের অন্নপ্রাশন, নাকি সেই তারকা এসেছে কারো এক বাড়িতে যেখানে অন্নপ্রাশন চলছে এবং সেখানে তারা নিমন্ত্রিত। চলুন খোঁজ নেওয়া যাক। এবং খেয়ে রয়েছে, বলে দিই আজকে আমি বেশ শহর থেকে অনেকটাই দূরে, কারণ আজকে একটি শুটিং চলছে সেখানে। আর সেই ছবির নাম তেজপাতা। আর সেই তেজপাতাতে এক্স্যাক্টলি কারা কারা রয়েছেন, কেমন চলছে ছবির শুটিং, সব কিছু খুঁটিনাটি আপনাদের কাছে আমি তুলে ধরবো। চলুন যাওয়া যাক একটু ফ্লোরে। শুরুতেই যেমনটা আমি বললাম যে আজকে একটি অন্নপ্রাশনে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি, তবে কার ছেলের অন্নপ্রাশন, কার কি সেই খুঁটিনাটি আজকে আমরা জানবো। সঙ্গে এই মধ্যে পরমদা রয়েছে। শুটিং তো চলছে তেজপাতার, কীরকম চরিত্রটা, মানে কতটা লেয়ার রয়েছে সেটা যদি একটু তুমি। খুব যে বিরাট লেয়ার এমনটা নয়, ভেরি অনেস্টলি এটা চরিত্র হিসেবে বিরাট লেয়ার, আগে কখনো করিনি এরকম অত কিছু নয়। এটা সত্যি কথা বলতে কি আমাকে যেটা এই ছবিটা সম্বন্ধে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে ছবিটার গল্পটা এবং ছবিটার যে সংকটটাকে ঘিরে আবর্তিত হয়, যে যে মেসেজটা আছে সেটা, হ্যাঁ সেটার সঙ্গে আর মানে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের সকলে রিলেট করবেন। যেরকম আগের প্রজন্ম রিলেট করবে তেমনি এখনকার প্রজন্ম রিলেট করবে, সেই জন্য আমার মনে হয়েছে যে এই ছবিটার অংশগ্রহণ করতে পারলে ভালো লাগবে। এখানে দেখছি বাচ্চা রয়েছে এবং সেই বাচ্চাটি কার সেটাকে একটু তুমি খোলসা করবে, মানে বাচ্চাটি কার ইন দ্য সেন্স এটা কি তোমার বাচ্চা থাকছে না তোমার ভাইয়ের কি, সেটা একটু তুমি এখানে করতে পারো। আমার সত্যি সত্যি আমার নিজের বাচ্চা? না না না, আচ্ছা আচ্ছা, হয়নি এখন। হ্যাঁ আমি সেটা বলছি। আচ্ছা আচ্ছা, স্টোরি ওয়াইজ ওকে। না সেটা একটি চরিত্রের বাচ্চা, মানে আমাদের বা আমি এবং ঈশা আমরা যে পার্টনার্স, আমরা এখানে মানে দুজন একটি কাপলের ভূমিকা অভিনয় করছি, তাদের বাচ্চা না, এটা অন্য একজনের বাচ্চা। আচ্ছা, মানে তাদের তুমি সেখানে তোমরা এসছো অন্নপ্রাশন নিমন্ত্রিত হয়ে। এবং এখানে দেখছি ভীষণ ভালো বাচ্চা সামলানো, সেটা একটা বেবি সিটিংয়ের কাজ মোটামুটি সেরে ফেলা হচ্ছে কি এখন থেকেই? আমি বেবি সিটিং খুব ভালো পারি, মানে আমার ইনফ্যাক্ট একটা অল্টারনেটিভ ক্যারিয়ার অপশন ভাবা আছে আর কি। বিদেশে বিশেষ করে বেবি সিটারদের ভীষণই মানে চাহিদা, তো আমি ধরেই রেখেছি যে মানে আর কয়েক বছর পর আমার অন্য কিছু যদি করতে ইচ্ছে না করে বা মনে হয় ঠিক জমছে না, তাহলে আমি একটা ডেফিনেট ক্যারিয়ার অপশন বেবি সিটার, মানে আমি খুবই মানে সানন্দে সেটা মানে করতে চাই আর কি। বাচ্চা ভীষণ পছন্দের, তার মানে সেটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ প্রচণ্ড রকম। হ্যাঁ, আর এটার জন্য কি আলাদা করে এখন যেহেতু এখন প্রচুর রকমের বই বেরিয়ে গেছে যেগুলো প্রচুর মায়েরা পড়ে, বাবারা পড়ে, কীভাবে বাচ্চাকে সামলাবো, সেই জিনিসগুলো কি তোমাকে এরকম কিছু, তুমি এরকম কিছু ক্লাসের মধ্যে কিছু করছো, বই পড়া বা কিছু? দেখো আমি অতটা মানে পড়ুয়া নই, আমি যে বাচ্চাদের ছোটোবেলা থেকে যেভাবে বড় করতে মানে যেভাবে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাচ্চা কোলে পিঠে করে যেভাবে বড় করেছি বা মানুষ করেছি মানে তারা এমন না যে তারা বড় হয়ে এখন, আমার অত বয়সও হয়নি, কিন্তু মানে নিজের থেকে দেখেছি বা মানে তাদের সঙ্গে সময় কাটিয়েছি, তার থেকে লব্ধ যে অভিজ্ঞতা আমার মনে হয় সেটা দিয়েই ব্যাপারটাকে অ্যাপ্রোচ করতে চাইবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন শুধুই পরমময়, কারণ সবে সবে মুক্তি পেল কিলবিল সোসাইটি, তার আগে এইরা তোমার আমার, আগামীতে ভোগ আসছে এবং আরও বোধহয় আরও অনেকগুলো। তো এখন তুমি কি বাবা হওয়ার সময় একটা লিভ নেওয়ার একটা প্রবণতা থাকবে, হয়তো মানে সেই সময় কি তুমি ছুটি নেবে বা তার জন্য কি কাজ এগিয়ে রাখছো কিছু? হ্যাঁ, এই গ্রীষ্মকালে আমি একটু ছুটি নিচ্ছি। আমার মানে সন্তান সম্ভব যেহেতু সম্ভব, আমার স্ত্রী এবং আমাদের যেহেতু প্রথম সন্তান, সেজন্য সেই সময়টা একটু ছুটি নিচ্ছি। বেশ, আগামী নতুন আর কি কাজ আসছে যদি তুমি একটুখানি বলো? আসছে অনেক কিছুই এই বছরে, ভোগের কথা সকলে জানেন, আরও 3-4টি ছবি মুক্তি পাবে সারা বছর ধরে বিভিন্ন সময়তে। তবে একটাই অনুরোধ সবাইকে, এই বছরের শুরু থেকে পরপর আমার ছবিগুলোকে যেভাবে মানুষ ভালোবাসা দিয়েছেন, সেটা সত্যি বলে সত্যি কিছু নেই হোক, এই রাত তোমার আমার হোক, এখন কিলবিল সোসাইটি হোক, সেরকমই ভালোবাসাটা যেন তারা দিতে থাকেন। আর অলরেডি যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তেজপাতা শুটিং ফ্লোরে এই মুহূর্তে সঙ্গে ঈশা রয়েছে, সেজে গুজে একদম গিন্নি, মানে গিন্নি বান্নি হয়ে একদম রয়েছে। বেশ বৃষ্টি লাগছে দেখতে, সিঁদুর টিঁদুর পরে, বেশ শাড়ি ঠাড়ি পরে। এবার আমরা দেখতে চাই ঈশাকে এরকমভাবেই, মানে সিঁদুর টিঁদুর পরে। কবে হচ্ছে বিয়ে? শেষ ইন্টারভিউ এখানেই শেষ, হবেই না? এইসব কি হচ্ছে? হ্যাঁ, শুটিংয়ে এসে এসব বাজে কথা।
কোনো এটা বিয়ে বাজে হচ্ছে না। কথা, এত আচ্ছা, বিয়ে ঠিক তো আছে। দেখে নিচ্ছ, শুটিং এত বিয়ে করছি, এত বাচ্চা কাচ্চা হবে হবে করছে, কিসের জন্য বিয়ে চাই? আর দেখছো না, ভাল লাগছে না? এই যে তুমি বিয়ে করবে, যদি তুমি নিমন্ত্রণ করো তাহলে আমরা সরাসরি ছবি টবি একদম করবো। করবো না তো। যদি তুমি করো না, যে বাড়ির নিচে কি আমরা দাঁড়িয়ে থাকবো, যেরকম পরমদার বাড়ির সময় হয়েছে, বিয়ের সময় হয়েছিল, না, বাড়ির নিচে আবার আমরা তুমি লাইন যদি দিয়ে ভেবে দাঁড়িয়ে। থাকো আমি বিয়ে করব এবং বিয়ে করতে খানিকটা তুমি এনকারেজ করে ভাববে যে আমি নেমন্তন্ন, একদম না। আমি বিয়ে করলে তো একটা কাক পক্ষীতেও টের পাবে না। খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছি ওকে আমি। কোনো অসুবিধা নেই, আমরা বাড়ির নিচে দেবলোক সোসাইটি বুঝে গেছি। আচ্ছা, এবার একটুখানি তেজপাতা যেহেতু ফ্লোরে, আমরা একটু ক্যারেক্টারটা নিয়ে শুনি, তোমার কিরকম চরিত্রটা? আমার চরিত্রের নাম দেবপর্ণা, পর্ণা পর্ণা বলে সবাই ডাকে। মেয়েটা জব করতে গিয়ে ওর পরমদার ক্যারেক্টারের সঙ্গে আলাপ, এবং তারপর প্রেম, বাবা মায়ের সঙ্গে দেখা, মানে লাবুদি অরিন্দমদার সঙ্গে দেখা। কোথাও গিয়ে এই দুজন প্রথম দিন থেকে, মানে মা আর এই মেয়েটি পর্ণা এবং লাবুদির ক্যারেক্টারটা প্রথম দিন থেকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে দেখা, এবং তারপরে ভীষণ জেল করে সেটা নয় তো, তারপর তার মধ্যেই ওদের বিয়ে হয় এবং অনেক কিছু ঘটতে থাকে। কিছু কমেডি আছে এর মধ্যে, ভালো কমেডি আছে, এবং অনেক অনেক জিনিস রয়েছে। এদের দুজনের ভীষণ প্রেম, যাই হয়ে যাক না কেন, এই ছেলে আর মেয়েটির মধ্যে যে যে বন্ডিংটা, সেটা কোথাও গিয়ে ভুল বোঝাবুঝি মারামারি ওইসবে যায়নি। ওরা ভীষণ ভালোবাসা রয়েছে ওদের মধ্যে অদ্ভুতভাবে। অনেক কিছু ঘটছে ভালোবাসা ভাঙার মতো, কিন্তু ভাঙছে না। এবং এই মেয়েটির জীবনে একটা ক্রাইসিস আছে, এবং এই ভদ্রমহিলা পরে জানা যায় ওনার জীবনেও একটা ক্রাইসিস ছিল কোথাও, এবং তারপরে ওরা গিয়ে খানিকটা হয় না যে এই জেনারেশন ওই জেনারেশনের মধ্যে গ্যাপ, এবং সেখান থেকে একটা মতানৈক্য, যেরকম বলে, বাবা কি ভালো বাংলা বললাম, মতানৈক্য, মানে অমিল হয় আর কি, ভাবনার অমিল। একটা জেদ থাকে যে আমি ঠিক, উনি তো ভুল বলছেন। ওনারও মনে হতে পারে আরে আমার জেনারেশন আমরাই ঠিক, ওটা নতুন কি এক্সপিরিয়েন্স। বাট একটা সময় গিয়ে ওরা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এটা করে কোনো লাভ নেই, ভুল দুজনেরই হতে পারে, ঠিক দুজনেই হতে পারে, শুধু সামহাও গিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ দরকার। আমি একটু বুঝি না, আমি একটু ছোটো হই না, তাতে কী হয়েছে, এই জিনিসটা নিয়েই পুরো গল্পটা। এবার আমি যদি বলতে শুরু করি, অনেক কিছু বেরিয়ে যেতে পারে পুশ করে। একটা আন্দাজ করতে পেরেছি, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। এবার আন্দাজটা করেছি, সেটা ভুল আন্দাজ না, করেছি। ভুল আমি আন্দাজ করিনি, মানে মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি গল্পটা কীরকমভাবে কী হচ্ছে, যা একটু আগে কনসিভ করেছিলাম, এবার সেটাকে বাকিটা একটু নিজের মতন করে কাটছাট করে দিয়ে আবার ঠিকঠাক লাইনে ধরে নিয়েছি, অসুবিধে নেই। তাই জন্য ইন্টারভিউর আগেই জেনে টেনে নিয়েছিলাম ঠিকঠাক ধরেছে কিনা গল্পের না, line আমি টা। বলেছি না, ধরনি। আচ্ছা, এই যে পার্টিকুলার চরিত্রটাকে ভীষণ সম্পর্কের গল্প দেখাচ্ছে, সম্পর্কের নিরিখে একদম ঠিকঠাকভাবে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, ঈশার এক্স্যাক্টলি কী কী বলবে? আমি দেখো, আলাদা করে কিছু করা যায় সম্পর্ক বাঁচিয়ে রাখতে? যে সম্পর্ক বাঁচিয়ে রাখতে হবে তোমাকে, তোমার ফিল হয়, সে সম্পর্ক কোনোদিন বেঁচে থাকবে না। একদম। খুব সিম্পল জিনিস, বাট হ্যাঁ, সম্পর্কের মধ্যে থাকতে গেলে 2-3টে জিনিস রাখতে হবে। দ্যাট ইজ দ্য অনেস্টি, সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমার যতই ট্রাস্ট ইস্যুস থাকুক না কেন, সম্পর্কে যখন থাকবো তখন আমাকে ট্রাস্টটা করতে হবে, অন্তত পার্টিকুলার একটা মানুষকে। অ্যান্ড থার্ড ওয়ান, ডেফিনেটলি রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। ওটার সঙ্গে কম্প্রোমাইজ চলবে না আর কি, দ্যাটস ইট। এইটুকু মেনটেন আমি চাইবো যে আমার, মানে যার সঙ্গেই সম্পর্ক হোক না কেন, উল্টো দিকের মানুষটাও যেন সেটা করে, আমিও সেটা করবো। আর এইটা কোনো তরফ থেকেই আর কি কম হলে চলবে না। শুটিং কেমন চলছে এখানে? পরমদা, লাবুদি, অরিন্দমদা, লাবুদি অরিন্দমদার সাথে বোধহয় প্রথম। হ্যাঁ, প্লিজ একটুখানি বলে দিয়ে যে তুমি যাও, সেটা হচ্ছে লাবুদি এবং অরিন্দমদার সঙ্গে বোধহয় প্রথমই কাজ তোমার সেই। না, লাবুদির সঙ্গে আমার অনেক কাজ করেছি আমি, মানে একটা কাজ বেরোয়নি এখনো, অসুখ বিসুখ, সেখানেও লাবুদি ছিলেন। এবং হ্যালো 4, হ্যালো 3 হবে, হ্যালো 3 কি? 3 তে হবে। এই আমরা কি করেছি গো, হ্যালো 3 না হ্যালো 4? হ্যালো 3, সরি। আমি হ্যালো 3 আমার দেখা নেই। আচ্ছা, হ্যাঁ, হ্যালো 3টা আমরা করেছিলাম, আমি, পাইলদি, লাবুদি। তো লাবুদির সঙ্গে কাজ এটা একদম প্রথম নয়, এটা আমার থার্ড কাজ মোস্ট প্রবাবলি। এবং লাবুদি ভীষণ কুল, লাবুদির সঙ্গে আমার মেকআপ রুম শেয়ার করতে ইচ্ছে করে, সারাদিন বকবক করছি। লাবুদি আমার মতো ভীষণ কুল আর ভীষণ হ্যাপনিং, সবসময় মাতিয়ে রাখছে মেকআপ রুমকে। প্লাস এক্স্যাক্টলি যেরকম মানুষটা অফ স্ক্রিন, সেরকমই ভালো একজন অভিনেত্রী, এরকম সিনিয়র অভিনেত্রী, সব কিছু মিলিয়ে দারুণ কাটে।
হাহাহিও চলছে, আবার কিছু শিখছিও, আবার যখনই ভালো কিছু হচ্ছে বলছে ভালো হয়েছে। তো এইগুলো কে করে? এই এনকারেজমেন্টটা তো দরকার হয় প্রত্যেকেরই। সো মজা হচ্ছে। আমাদের পরমদা আছে, পেছনে লাগছেন, এবং কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে, আমরা আড্ডা দিচ্ছি, খিল্লি করছি। আজকে ছোট্ট একটা পুচকে আছে সেটে, তো তাকে নিয়ে একটুখানি খেলছি, আমাকে আবার বলছে তোকে দেখে ভয় পেয়ে যাবে, সরে যা। তো এরম টাইপের একটা খিল্লি হচ্ছে, এবার মজা মজা করে কাজ হয়। আর যেই কাজে মজা নেই না, সেই কাজ ভীষণ ডিপ্রেসিং হয়ে যায়, কারণ এতক্ষণ থাকতে হয় আমাদের, প্লাস গরমের মধ্যে কাজ করছে সবাই। তো একটু নিজেদেরকে ভালো রাখার জন্য আমরা হা হি হি, হ্যাঁ, তো সেটা আমরা করি। এই প্রত্যেকটা মানুষ এরকম। আজকে আমরা তো যেখানে শুটিং চলছে মানে পুরোটা বাগান বাড়ি, মানে চারিদিকে লিচু গাছ, আম, লিচুগুলো কাঁচা, ভীষণ দুঃখ পেয়েছি। হ্যাঁ, ওটা এখন সময় হয়নি। আর সব তোমার জামাই ষষ্ঠীর সময় হবে আর কি। তো আম দেখে আমটাম পাড়া হয়েছে কাছে? হ্যাঁ, কালকে 1 প্লেট আম খাওয়া হয়েছে, কাঁচা আম। আজকেও বলেছি একটু কাঁচা আম দিয়ে যাও, নইলে ওই লাঞ্চ ফাঞ্চ করার পর মনে হয় কিছু না একটা নেই। এই বাড়িতে এত মোমো করছে, আমের গন্ধ না খেলে কি ভাল লাগে বলো? আম খেতে ভীষণ ভালোবাসো? কাঁচা জিনিস, টক খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আর আমের টক খাওয়া হয় জেনারেলি, হয় গরমকালে ভীষণ দরকার। এক থালা, না এত আমি বারণ করেছি। থ্যাংক ইউ। ওরে বাবা, দেখুন একবার, 1 থালা কাঁচা আম। থ্যাংক ইউ। আসো, তুমি এখানে চলে আসো। এই কি ছেলের বৌমার সঙ্গে তুমি এইটা খাওয়া যে শুরু হলো না, এই খাওয়াটা কিন্তু শেষ হবে না, এবং প্রায় পুরোটা ও একা খাবে। খুব একটা কাউকে মানে খেতে পারে, মানে এরকম লেভেলের টক আমি দেখছি। টক খায়, এবং এই বোধহয় টক খেলে নাকি অনেকে বলে রোগা থাকে, ওই জন্য। টক খেলে রোগা থাকে, স্কিন ভালো থাকে আমি শুনেছি। টক খেলে মন ভালো থাকে। মন ভালো, ওর মন সবসময় ভালো আছে। ফুরফুরে মেয়ে আমাদের। ইনফ্যাক্ট আমরা কালকে ট্রাই করেছিলাম, এটা বিভৎস টক। মানে এই টকটা আবার পাশে চিনি রাখা, যদি বেশি টক লাগে মাঝে মাঝে মুখ মিঠা করে নেবে। এটা কি শুটিং এ এরকম খাওয়া হয়, নাকি বাড়িতে থাকলেও এই এরকম ভাবে কাঁচা আম মেখে খাওয়া দাওয়া হয়? না, শুটিং এ একটু বেশি। বাড়িতে থাকলে নিজেকে করে খেতে হবে। তো মাঝে মাঝে এই মা আছে, তো মা খাইয়ে দেবে। আরেকজন মায়ের পুরো একদম মাদারলি ফিগার ফুল, আর ওদিকে ফাদারলি ফিগার হচ্ছে ওদিকে অরিন্দম। না, অ্যাকচুয়ালি আমরা খুব বন্ধু ভালো, মানে ওর সাথে মানে একদমই ও আমার মেয়ের বয়সী, কিন্তু ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব আছে। আমরা দুজন কত কিছু শেয়ার করি, এবং অনেক কিছু নিয়ে আমরা এই একখানা কথা আমি শুনতে চাই। দেখেছো তো? হবে না, ওটা আমাদের পার্সোনাল। আমরা অনেক কিছু আলোচনা করি, অনেক সুখ দুঃখের কথা, যেগুলো হয়তো জেনারেলি প্রফেশনাল লাইফে হয়তো সবসময় সবার সাথে শেয়ার করে আমরা অনেক সময় করি। সেটা কি বেশ সবথেকে ইম্পর্টেন্ট, আমরা একটা রুম শেয়ার করি, মানে আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে না ওটা হবে না। এটা কিন্তু খুব দরকার। তুমি আম খাও না? আমার সঙ্গে আমার আম শেয়ার করছি, খাও। আমি খাই, কিন্তু হিরোইনের আমটা এত টক। হিরোইনের আমটা এত টক, মানে বলছে মজা পেয়েছে, দেখেছো? হ্যাঁ, বারবার বলছে কাঁচা মিঠে, কিন্তু আমি তো এটা মিঠেরটা এই যে মিঠে, এটা হচ্ছে মিঠে, চিনি দেয়াটা, এটা টক। খেয়ে দেখ কেমন টক। ও প্লিজ 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 প্লিজ, খেতে পারি না, বড় টক। খেতে পারি না বলে একদৃষ্টে তাকিয়ে আমি তাকিয়ে আছি, ব্যাস ওই লোভী চোখ। আমি শুধু দেখছো কি করে খেয়ে যাচ্ছে, মানে আম পাড়া অবধি ঠিক আছে, খাওয়াতে আমি নেই। কাঁঠাল খাওয়াতে আমি ভীষণভাবে এক্সপার্ট, এই একটা বিষয় আছে, ব্যাস ওই একটি ফ্রুট যাতে আমি কোনোভাবে ছাড়তে পারি না। বুঝে গেছি, কি ডিফিকাল্ট ফ্রুট ওটা ছাড়ানো। যাই হোক, হ্যাঁ পাওয়া যায় এখন বাজারে। যাকে শুটে ডাকছে, তো প্লিজ একটুখানি বলে দাও যে কি কবে আসছে, মানে কবে আসছে না আমরা এখনো জানি না, তবে শুটিং শেষ হচ্ছে খুব শিগগিরই, আর একদিন বাকি আছে। শ্যুট শেষ হলে তারপর পোস্ট প্রোডাকশন শুরু হবে, ডাবিং আর বিভিন্ন রকম প্রসেস আছে আরও। কবে আসছে আমার মনে হয় জেনে যাবে সবাইকে বলে দেওয়া হবে। আর সবাই আজকাল অনলাইনে থাকে সবসময়, ইনস্টাগ্রাম ফেসবুকে সবসময়, তোমরা জেনেই যাবে কবে আসছে। সিনেমা হলে আসছে, এবং তার সঙ্গে জি বাংলাতে বোধহয় আসছে, মানে এটা সারপ্রাইজ ছিল, আমি বলে দিলাম। বলবো অরিজিনালস, ওকে বলো। সিনেমা হলে এবং জি বাংলা অরিজিনাল, সরি সিনেমা অরিজিনালসে আসছে, রাইট।
আরও কিছু মানুষজনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, তার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। জমজমাট শুটিং এই মুহূর্তে দাঁড়িয়ে তেজপাতার ফ্লোরে, আর সঙ্গে যেই দুজন ব্যক্তিত্ব রয়েছেন, মানে ভাবা যায় এই দুজন মানুষকে পাশে বসিয়ে সেখানে আমি একটু জায়গা করতে পেরেছি। লাবণীদি, অরিন্দম দা, কেমন চলছে শুটিং? তোমরা কর্তা গিন্নি এখানে, কিরম চলছে? দেখো তোমাদের মানে কোনো কিছু পারমিশন না নিয়ে খাটে উঠে বসে তোমাদের সঙ্গে আড্ডা জমাতে শুরু করেছি। আমরা আমাদের সেই সন্তানরা আমাদের সাথে খাটেই বসে। হ্যাঁ, ওই আমাদের এইটাই আমাদের বৈঠকি ব্যাপারটা আমরা আজও ভুলিনি। সুতরাং এটা আমাদের, এমনকি শুটিংও যে করছি আমরা এরকম শুটিং করতে করতে এই আড্ডাও হচ্ছে, আর পরমও খুব ওই রকম, ঈশাও তাই। ফলে সবাই আমরা এখানে মেনলি 4 জনই আমরা আছি ছবিটাতে, তো তার ফলে আমাদের এই ব্যাপারটা খুব জমেছে বলা যাবে। তো লাবণীদি, কি মুহূর্ত মনে পড়ে অরিন্দম দার সঙ্গে কাজের? কিছু বলো, মজার কিছু? মজার না, প্রথম মানে ফার্স্ট মুহূর্ত, জীবনের প্রথম মুহূর্ত অরিন্দম দার সাথে সেটা মনে পড়ে যে আমাকে যাদবপুর ইউনিভার্সিটির মাঠে বেসিক্যালি আড্ডা মারছিলাম, তুখোর মানে আড্ডায় ব্যস্ত ছিলাম, এবং সেখান থেকে আমার প্রায় কান ধরে দেবাংশু সেনগুপ্ত নিয়ে গেল যে একটা নতুন সিরিয়াল হচ্ছে। সিরিয়াল আমি তখন দেখিও না, আমার যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস ছাড়া আমার বাইরের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তখন বলল যে তো একটা সিরিয়াল হচ্ছে, সেটাতে তোকে অভিনয় করতে হবে, লুক টেস্ট তখন ছিল, এখন যেমন লুক সেট হয় তখন লুক টেস্ট দিতে হবে। দুটো তো একই জিনিস না, লুক সেটটা হচ্ছে তোমার লুকটাকে সেট করা হবে, কিরম তোমার লুক যাবে চরিত্র অনুযায়ী, চরিত্রটা করতে পারছো কিনা, মানাচ্ছে কিনা ইত্যাদি। তাই তো আমাকে নিয়ে গেল, তো নিয়ে গিয়ে আমি কিছুতেই যাব না। আমাকে বলল যে দেখ, তোর তো শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, তুই চল, গিয়ে শুধু দাঁড়াবি। হ্যাঁ, তো আমি গেলাম, আমাকে দেওয়া হলো একটা স্ক্রিপ্ট এবং বলা হলো এই স্ক্রিপ্টটা পড়ো। স্ক্রিপ্টটা পড়তে পড়তে আমি সামনে তাকিয়ে দেখি আমার 3বার না 4বার আমি হংসরাজ দেখেছি, ঠিক আছে, এর আগে বন্ধুরা মিলে গিয়ে। আমার সামনে সেই সুপুরুষ দাঁড়িয়ে আছে, সেই অপূর্ব দর্শন একজন পুরুষ, আর আমার তখন মানে বুঝতেই পারছো বিয়ে ফার্স্ট ইয়ার, বয়সটা বুঝতেই পারছো। তো আমি তো তাকিয়েই আছি, আমি ভাবছি এ কোথা থেকে উদয় হলো এখানে। তখন বলা হলো এটা সোনেক্স, এটা একটা কোম্পানি, এরা কাজ করে সিরিয়াল, প্রথম মানে ইস্টার্ন জোনের প্রথম সিরিয়াল এরা তৈরি করছে। এবং তারপরেই দেখি বেরিয়ে এলো সব্যসাচী চক্রবর্তী ক্যামেরা নিয়ে। আমার অবস্থাটা বুঝে নে কী হয়, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমি যে মানে কোনো রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে গেছি তা তো না, সুতরাং আমার কোনো ভয় ডর কিছু ছিল না। কিন্তু আমি সব্যসাচীকেও দেখে যাচ্ছি, এই তো কালকেই দেখছিলাম টিভিতে ওকে, বাপরে বাপকে হ্যান্ডসাম, উফ, এইসব ভাবছি মনে মনে। তারপরে বললো সব্যসাচী ক্যামেরা করছে, তুমি এনার সাথে স্ক্রিপ্টটা বলো। তো আমি বলতে শুরু করলাম, শর্টটা হয়ে গেল, বললো কালকে থেকে তোমার শুটিং। মানে আমার কোনো টেনশান হওয়ারও সময় হয়নি, রিগার্ডিং শুটিং আমার কোনো স্বপ্ন দেখারও সময় হয়নি। পরের দিন থেকে শুটিং দেখতে শুরু করলাম এবং শর্ট দিতে শুরু করলাম, তো সেটা এখনও চলছে এবং বহুবার আমি তার মানে হিরোইন হিসেবে কাজ করেছি, এখনও চলছে, আরও চলবে আর কি। তোমার এরকম কোনো মজার অভিজ্ঞতা আছে শুটিংয়ের? আমার শুটিং এ মানে কোন লাবণীর সঙ্গে? লাবুর সঙ্গে তো এটা তো লাবণী বললো, তোমার কোনো একটা? আমার তো মানে আমি তো এইদিকে, ফলে আমার সেই মজার ব্যাপারটা নেই। কিন্তু ওর সঙ্গে কাজ যখন করতাম আমরা, এই যে সিদ্ধার্থ চ্যাটার্জির অন্তর্ধান সিরিয়ালটার নাম ছিল, এবং এইটার প্রথম 1-2 এপিসোড আমরা খুব মজা করে কাজ করেছিলাম, মনে আছে। এবং সেখানে মানে আমাদের একটু হয়তো গান গাইছি, মানে আমাদের চরিত্রটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে গল্পটাও এত সুন্দর যে ওই সিদ্ধার্থ চ্যাটার্জির জীবন থেকে একটা দিন হারিয়ে যায় সেটাও বুঝতে পারে। এইটাই হচ্ছে মূল গল্পটা। তারপর সেটাতে একটা থ্রিলার টাইপের। তো সেখানে আমার এখনও মনে আছে যে লাবুর সঙ্গে আমার একটা গান ছিল, এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা, এই যে ঘরে এইখানেতে এরকম একটা, কথাটা ভুলে গেছি, তা আমাদের এরকম একটা গান ছিল। তো মজার ব্যাপারটা হচ্ছে
তারপরেই বেশ কিছুদিন বাদে হঠাৎ তখন আমি ফরাক্কাতে একটা শুটিং করতে গেছি। আচ্ছা, হঠাৎ দেখি সে হাজির, তারই মনে নেই, হয়তো তাকিয়ে আছে, বুঝতে পারছি না কোন কথা। আমার মনে এত স্মৃতি না, এত স্মৃতি আমাদের। সেই ছবিটা হচ্ছে সতী, অপর্ণা সেন। হ্যাঁ, হঠাৎ দেখি তিনি হাজির। হ্যাঁ, তো এইভাবে আমাদের বারবারই যাতায়াতের পথে প্লাস যেটা আরেকটা, যে সোনেক্সের কাজ করার সুবাদে আমার গিন্নির সঙ্গেও ওদের মানে ভয়ানক ভালো হৃদ্রতা, তো সবটা মিলিয়ে ওর সঙ্গে কাজ করতে আসা মানে এইরকম এই মজাটা খুব কমন, খুব কমন। যেমন আজকে যেমন আজকে সকালে কিন্তু ওর আর আমারই কাজ ছিল, কাজ হয়েছে, কাজের মধ্যে অনেকগুলো সেশন হয়ে গেছে, ছোট 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 ছোট, যেটা এখন ভীষণ কম। হ্যাঁ, আমাদের একটা মুশকিল আছে, যেটা ওর সঙ্গে একদিন আমাদের এই আগের লটের শুটিংয়ে দীর্ঘক্ষণ, মানে হয় কি আমাদের যে যার কাজে আমরা ব্যস্ত থাকি, কিন্তু এই অবকাশগুলো তো ঘটে না। আমার ওরা আমার দীর্ঘক্ষণ আমাদের আড্ডা হলো ওই প্রায় ঘরে 5-6 ঘন্টার একটা আড্ডা টানা। তো তাতে আমার অনেক কিছু অজানা জিনিস আমি জানতে পারলাম, অনেক কিছু এগুলো হয়। কিন্তু এই যে যেটা বলছি, যে একটা কি হয়, যেমন মনে হয় একটা, ধরো এখনকার সময় যেটা হচ্ছে, যে পার্থক্যটা কোথায় হচ্ছে, ধরো একটা কাজ করলাম, কাজ করতে করতে না একটা আপনার তো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। হ্যাঁ, সেটা কাজের মধ্যে না থাকলেও সেটা থেকে যায়। কিন্তু এখনকার সঙ্গে পার্থক্যটা হচ্ছে যে ওইটুকু সময় তারপরে কিন্তু আবার যে যার সে তার হয়ে যায়। আমাদের কিন্তু সেই জিনিসটা ঘটে না। যেমন ওর বর হচ্ছে আমার একদম ছেলেবেলার, আমরা সব একসঙ্গে একটা গ্রুপ ছিলাম, গুম্বা, ওর বর আমি, আমরা এটা একটা, আর অভিষেক, আমরা একটা গ্রুপ ছিলাম। কিন্তু ওর বরের সঙ্গে যখন আমার দেখাই হয় না, বহুদিন দেখা হয়, কিন্তু আমাদের মধ্যে ওই আত্মিক বন্ধনটা কিন্তু আজও রয়ে গেছে। সেইটা পার্থক্যটা কিন্তু সেই জায়গাটাতে আমাদের ওই শুধু কাজ ওরিয়েন্টেড নয়। কিন্তু অ্যাকচুয়ালি মানে যখন আমাদের দেখা হয়, এই যে যতদিন দেখা হয়নি ওইটাকে আমরা আপডেট করে দিই, যে তুমি এতদিন কেমন ছিলে, আমি এতদিন কেমন ছিলাম, ওইটাকে আপডেট করতে করতে যাই আর কি আমরা। বেশ ভালো। আচ্ছা, এখানে তোমরা মা বাবা হয়েছো, এই পার্টিকুলার যে তেজপাতা, যেটা জি বাংলা সিনেমা অরিজিনাল যে আসছে, একটু তোমাদের চরিত্রগুলো নিয়ে আমাদের দর্শকদেরকে একটুখানি বলবে? চরিত্রগুলো নিয়ে না, মানে আজকে সমাজে ছেলে মেয়েদের, নতুন ছেলে মেয়ে আমাদের কাছে ওরা নতুন, কারণ একটা অন্য জেনারেশনকে ওরা রিপ্রেজেন্ট করছে। তার থেকেও বড় কথা, এই যে ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেল, এই যে সমস্ত কিছু পাল্টে গেল, গ্লোবাল হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আমরা তো আমরা কিন্তু ওই ওয়ার্ল্ডটাকে দেখিনি, ওরা জন্মেই দেখেছে, আমরা অনেক বছর কাটিয়ে এসে সেই ওয়ার্ল্ডে পা দিলাম। তো এই যে একটা নতুন মোড়কের ছেলেমেয়েরা, মানে এখন মোড়া, তাদের সাথে ইন্টারাকশানটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ইন্টারাকশান। তাদের ভালো লাগাগুলো, না লাগাগুলো, তাদের খারাপ লাগাগুলো, এইগুলো আমাদের পক্ষে বোঝা, বা আমরা একদম একটা জায়গায় গোঁড়ার মতো বসে রইলাম, তোমার এই কথা আমি মানবো না, মানছি না, আমি তোমাকে সাপোর্ট করি না, এই যে সম্পর্কের একটা বিভৎস কমপ্লিকেটেড একটা অবস্থা, এইটা নিয়েই কিন্তু গল্পটা। অর্থাৎ কিনা আজকে আমরা বাবা মায়েরা যেটা ফেস করি সেটা নিয়েই গল্প। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি বলবো যে সম্পর্ক শেষ করে দেওয়ার মধ্যে কোনো উত্তরণ নেই, সম্পর্ক বাঁচিয়ে রাখার মধ্যে উত্তরণ। তা কিছু বাঁচাতে গেলে যদি আমায় কিছু ছাড়তে হয় আর তোমায় কিছু ছাড়তে হয়, না হয় ছাড়লাম, সম্পর্কটা তো বেঁচে গেল। এইটাই হচ্ছে আজকে এই গল্পটা। সুতরাং আমি তো খুব মানে কমফোর্টেবল ফিল করেছি, কারণ আমি নিজেই একটা এরকম মানুষ, আমি এটাতে বিশ্বাস করি যে সব কিছুকে মানে ওদের আঘাত দিয়ে আমি মানি না, আমি মানছি না, আমি যেটা বলছি সেটাই ঠিক। সবচেয়ে বড় কথা বাবা মাদের, আমি যেটা বলছি সেটা ঠিক, আমি জীবন দেখেছি। ওরা কিন্তু ওদের মতো করে জীবন দেখছে, ওরা কম জীবন দেখছে না, বরঞ্চ ওরা অনেক অন্য রকমের পৃথিবীকে ফেস করছে, যেটা আমাদের চেয়ে অনেক কঠিন। সুতরাং ওরা কিছু জানে না, আমরা জানি। এইটার মধ্যে যে মূর্খতাটা লুকিয়ে আছে, আমি সেটাতে একদম বিশ্বাস করি না। এই গল্পটাও তার উপর। সুতরাং
আমি খুব কমফোর্টেবল এই গল্পের সাথে। তোমারটা বলো। আমি একদমই তাই, একদম ওরই পুনরাবৃত্তি করব। ওর যে একটা কথা যেটা আমি আমার জীবন দর্শনে বিশ্বাস করি, কেন আজকে পৃথিবীতে এত সমস্যা, তার কারণ হচ্ছে যত দিন যাচ্ছে তত আমরা ছাড়তে ভুলে যাচ্ছি, এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে এই যে ছাড়তে জানাটা না, এই ছাড়তে জানাটার বড্ড দরকার পড়ে। আরেকটা এর সঙ্গে আমি আরেকটা অ্যাড করব, আমার কারোর কাছে আমার একটা জবাবদিহি করার লোক দরকার। এইটা কিন্তু অলওয়েজ আমাকে ঠিক পথে চলতে সাহায্য করে, সে ঈশ্বর হোক, আমার অভিভাবক হোক, যাই হোক। এইখানে একটা অদ্ভুত জিনিস, এখানে যতই মতবিরোধ থাকুক বা যাই থাকুক, এখানের যেটা পরম করছে, যেটা ঈশা করছে, ওরা কিন্তু মা বাবার প্রতি একটা অদ্ভুত শ্রদ্ধা আছে, যে হয়তো মতবিরোধ থাকলেও সেই শ্রদ্ধাটা কিন্তু, যে আমি আমার মা বাবার কাছে জবাবদিহি করতে বাধ্য, এই জায়গাটা, এই সম্মানটা, এই শ্রদ্ধাটা, সেইটা কিন্তু আছে। আর পুরো ছবিটা জুড়ে আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, যে শাশুড়ি বউয়ের যেরকম একটা খুব নিকৃষ্ট ধরনের কীরকম সব হয় না, সেটা কিন্তু এখানে একদম নেই। এখানে একদম পরিবারের যে ভিত, সেই ভিতের উপর দাঁড়িয়ে বাবা মার ভূমিকা পালন করছে, ছেলের মেয়ে চেষ্টা করছে তাদের ভূমিকা পালন করার, এবং সেটার মানিয়ে নেওয়া, এবং আলটিমেটলি মানে আমি হচ্ছি মানে অনুঘটক টাইপের, সব জায়গায় একটু সুন্দর চরিত্র অরিন্দমদার, ম্যানেজ করে যাওয়া, ভালো চরিত্র। আজকে একটা খুব সুন্দর একটা ডায়লগ ছিল আমাদের, যে ও বলছে যে পুজো, আমি বললাম পুজো দিচ্ছ তাহলে ওকে দূরে রাখছো কেন? বললো যে আমায় কর্তব্য তো আমায় করতেই হবে। তখন আমি বললাম, সেটা আমার ডায়লগটা হচ্ছে যে কর্তব্যের মধ্যেই তো ভালোবাসাটাকে তো অস্বীকার করা যায়। তো এই যে সুন্দর সুন্দর, এবং আমি বলবো যে আমাদের সবটা মিলিয়ে প্লাস আমাদের দুজনের কিছু কিছু সিকোয়েন্স খুব সুন্দর। বেশ, আমরা অপেক্ষায় থাকি, কারণ ছবিটি মুক্তি পাবে। আর একটাই শুধু আমার বলার, যে সেটা হচ্ছে বিশেষ করে শাশুড়ি এবং বৌমাকে নিয়ে এই যে নিকৃষ্টতম কাজগুলো দেখানো হয়, এবং এই দুজনের কুরুচিপূর্ণ সমস্ত মানে বুকের ভেতরের পৃথিবীটা বেরিয়ে আসে। আমার একটা জিজ্ঞাসা, যে মা, সে তো একটা অন্য বাড়ি থেকে এসেছে, সেও এই বাড়িতে অতিথি, কিন্তু বাড়িটা পুরো যারা বাড়িতে থাকে ওই মাকে কিন্তু বিয়ে করে আনা হয়েছে এই বাড়িতে। আবার আমার যে ছেলের বউ, সেও একটা অন্য বাড়ি থেকে এসেছে। অর্থাৎ দুটো বাইরে থেকে আসা মানুষ কি করে তাদেরটা নিকৃষ্টতম সম্পর্ক হতে পারে? তাদেরটা তো উৎকৃষ্টতম সম্পর্ক হবে, কারণ তারা দুজনেই মানে দুজনকে আগলে রাখবে, যাতে কারুর কোনো ইনসিকিউরিটি তৈরি না হয়, যে আমি আগে এসেছি, পরে যে মেয়েটা এত বছর পরে এলো, আমার প্রবলেমগুলো যাতে তাকে ফেস করতে না হয়, সেই জন্য আমি তাকে বুক দিয়ে আগলে রাখবো। তো এটা আমার মনে হয় সব থেকে বড় ইউএসপি শাশুড়ি বৌমার সম্পর্কের মধ্যে। দুঃখের বিষয় হলো আমাদের এখানে সেটা দেখানো হয় না আর কি। যাই হোক, কিন্তু তেজপাতা সেদিক থেকে একটু ব্যতিক্রম, কিন্তু একদমই গল্পে যা আমরা টের পাচ্ছি ব্যতিক্রম। এবং আমি যেটা প্রথমেই বললাম, যে হয়তো কিছু কিছু মায়ের কাজ ভালো লাগছে না ছেলে, কিন্তু সেটা কখনো তার শ্রদ্ধাটা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এইটা একটা সব থেকে বড় জিনিস, এবং এটা শিক্ষণীয়। সঙ্গে ডিরেক্টর সাহেব রয়েছেন, ওনার থেকে একটুখানি গল্পটা আমাদেরকে জানতেই হবে। তেজপাতা এক্স্যাক্টলি নামটা কেন, এবং কি তেজপাতা কি কারণে ব্যবহার করা হচ্ছে, কিসে ব্যবহার করা হচ্ছে? পায়েস তৈরি হচ্ছে কি? হ্যাঁ, মিষ্টি কিছু তৈরি হচ্ছে, আর সেটা পরমান্নও হতে পারে, মানে পায়েস। সেখানে তো তাহলে তেজপাতা খুবই দরকার। তেজপাতা কারণ হচ্ছে, তেজপাতা খুব সামান্য একটা উপকরণ রান্নার, কিন্তু না দিলে কি যেন একটা মিসিং থেকে যায়, একটা হয়তো খুব সুন্দর একটা গন্ধ অথবা কিছু অজানা স্বাদ, যেটা খেতে গিয়ে মনে হয়। সেই রকমই সংসার করতে গেলে, একটা সবাইকে নিয়ে চলতে গেলে কিছু কিছু জিনিস থেকে যায়, যেগুলো না বলা কথা, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, যেগুলোকে দূর না করলে সেই সংসারের রান্নাটা ঠিকমতো জমে না। সেই কারণেই তেজপাতা নাম। গল্পটা কি করে ইভলভ করছে পুরোটা, যদি একটুখানি যদি বোঝানো যায়? গল্পটা খুব সাধারণভাবে দেখলে একটা ফ্যামিলি ড্রামা মনে হলেও, এই গল্পের মূল বীজটা হচ্ছে মায়ের গল্প। মানে মা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, এবং মা
মায়ের সঙ্গে তার ছেলের রিলেশন, মায়ের সঙ্গে মেয়ের, আবার একটা মেয়ে যখন নতুন করে একটা মাতৃত্বের মধ্যে ঢুকতে যায়, তো আমরা যদি বলি তেজপাতাটা না খুব করে একটা মাতৃত্বের গল্প। আর এটা পুরোপুরি মা ছেলে বৌমা পুরো একটা পারিবারিক গল্প, এবং যেটা আমরা টেলিভিশনে দেখি বা বিভিন্ন জায়গায় যে শাশুড়ি বৌমাকে ভীষণ অন্য রকমভাবে দেখানো হয়, মানে নেগেটিভ পজিটিভ, বাট কখনো পজিটিভ হয়ে যাচ্ছে কখনো আবার নেগেটিভ, সেই এবার বিষ মেশে বিভিন্ন কিছু। এখানে তো সেরকম কোনো গল্প আমরা কিছুই এখানে সবটাই বোধহয় ভীষণ লিনিয়ার একটা স্টোরি, যেরকমভাবে আমরা সুস্থ স্বাভাবিক একটা গল্প দেখি পারিবারিক গল্প। হ্যাঁ, মানে আমাদের জীবনে চলার সময় তো কখনোই মানে কেউ সম্পূর্ণ সাদা বা সম্পূর্ণ কালো হয় না, সবার নিজের নিজের স্ট্যান্ড থাকে, নিজের পার্সপেক্টিভ থাকে, একটা ঘটনার বিভিন্ন দিক থাকে, সেই দিকগুলো যখন আরেকজনের জানা থাকে না তখন একজনকে আরেকজনের ভিলেন মনে হয়, কিন্তু তখন যখন সে অন্যজনের জুতেতে পা গলায় তখন বুঝতে পারে যে সে নিশ্চয়ই একটা কোনো কারণে করেছিল, কিছু করেছিল, সেই দিকটা সেই জিনিসগুলো অনুভব করার গল্প হচ্ছে তেজপাতা। তেজপাতার শুটিংয়ের আপডেট আপাতত এইটুকুই আপনাদের কাছে আমি তুলে ধরছি। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।